আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ক্যাপ্টেন হাসিব সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনকে নিয়ে। এ বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে দুইজন অতিথি আছেন। আসুন আমি তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আমার পাশে আছেন বিশিষ্ট সাংবাদিক ও কবি, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠের সম্মানিত সম্পাদক জনাব হাসান হাফিজ। ধন্যবাদ। আরও রয়েছেন আমাদের বিশিষ্ট কলামিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মোহাম্মদ খালেদ হোসেন। ধন্যবাদ। আপনাদের দুজনকেই এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। হাসান হাফিজ ভাই, আপনাকে দিয়ে আমরা প্রথমে শুরু করি। গতকালকে আমাদের জার্মানির যে রাষ্ট্রদূত বাংলাদেশে, তিনি আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং প্রধান উপদেষ্টা বলেছেন যে ফেব্রুয়ারিতে উৎসব মুখর নির্বাচনের সকল ব্যবস্থা গ্রহণ করছে সরকার। এবং আমাদের যে প্রেস সেক্রেটারি উনিও বলেছেন কয়েকটা মিডিয়াতে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই, কোনো দেশি বিদেশি কোনো শক্তি এই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। তো আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে এই নির্বাচন নিয়ে আপনার কোথাও কোনো সংশয় আছে কিনা ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে? আর এই নির্বাচন যদি সংশয় না থাকে তাহলে এই নির্বাচন করার যে চ্যালেঞ্জগুলো, এটা আপনার কাছে একটু জানতে চাই। ধন্যবাদ এনটিভিকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা শুনছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার ব্যক্তিগতভাবে নির্বাচন নিয়ে কোনো সংশয় নেই। এটা ডাকসু সম্পর্কেও ছিল, অনেকের কথা ছিল যে শেষ পর্যন্ত হবে কিনা, হয়েছে। কোর্টও কিন্তু হস্তক্ষেপ করেছে, মানে কল্যাণের জন্যই করেছে। অনেক সংশয় বাধা বিপত্তি চড়াই উত্তরে পার হয়ে কিন্তু শান্তিপূর্ণভাবে ডাকসু নির্বাচনটা হয়েছে এবং অন্যান্য ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, হবে। তো এইটা নিয়েও অনেক সংকট ছিল। এটা ঠিক যে অন্তর্বর্তী সরকার 1 বছরেরও বেশি সময় এটা কোনো ক্ষেত্রে বলা হয় যে কালক্ষেপণ করেছে। হ্যাঁ, করেছে। তো তাদের দক্ষতা, বিচক্ষণতা, প্রজ্ঞা, দূরদর্শিতা, মানে পারঙ্গমতা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু তাদের সততা এবং দেশপ্রেম নিয়ে কোনো সংশয় নাই আপাতত। তো চ্যালেঞ্জেস অনেক আছে। চ্যালেঞ্জটা হচ্ছে যে একটা আইনশৃঙ্খলা পরিস্থিতি যেখানে পুলিশ প্রশাসন ভেঙে পড়েছে। তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, অনেকখানি ঘুরে দাঁড়াতে পেরেছে কিন্তু প্রত্যাশিত রকমের ঘুরে দাঁড়াতে পারে নাই। সেটার নানান কারণ। আপনি দেড় দশকেরও বেশি সময় ধরে যে অপশাসন, দুঃশাসন, ফ্যাসিবাদ জাতির কাঁধে সিন্দাবাদের বুড়ার মতো জগদ্দল পাথরের মতো আমাদের ঘাড়ে চেপে বসেছিল, সেটার থেকে উত্তরণ এবং সেটার থেকে সংকট কাটিয়ে একটা সুষ্ঠু, শান্তিপূর্ণ, স্থিতিশীল পরিবেশ তৈরি করা বিশাল একটা চ্যালেঞ্জ। সেটা অনেকখানি আমরা করতে পেরেছি সম্মিলিত ঐক্যের কারণে। এবং আপনি দেখেন যে জাতীয় ঐকমত্য কমিশন যতগুলি বৈঠক করেছে, বাংলাদেশের 55 বছরের ইতিহাসে এত বড় ইন্টারাকশন এবং এইরকম মিথস্ক্রিয়া, যেটা যদি বলেন তর্ক বিতর্ক, মত পার্থক্য, মতান্তর, কিন্তু তারা একটা পর্যায়ে কিন্তু অনেকখানি পৌঁছেছে। আপনি কোনো কিছুই কিন্তু 100% আপনি আশা করতে পারেন না। সেটা করাটা ভুল হবে, অবৈজ্ঞানিক হবে, অবাস্তব হবে। হাতের 5টা আঙ্গুলও সমান না। আমার ঘরে যদি 5টা সন্তান থাকে, 5 জনের মত 5 রকমের হতে পারে। সেটাই বাস্তবতা, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। তো এইটা একটা চ্যালেঞ্জ, আইন শৃঙ্খলা একটা চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র একটা চ্যালেঞ্জ। সেটা হচ্ছে যে কোনো নির্বাচন কিন্তু এত বড় বড় ঝুঁকির মধ্যে বাংলাদেশে অনুষ্ঠিত হয় নাই। এই ষড়যন্ত্রটা দেশের ভিতরে ক্রিয়াশীল আছে, পাশের দেশে আছে, আন্তর্জাতিকভাবেও আছে। এবং যারা এতদিন ধরে ভেস্টেড ইন্টারেস্ট ছিল, যারা দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে, সম্পদ পাচার করেছে, প্রশাসন, বিচার ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, সব কিছু ধ্বংস করে দিয়েছে ক্ষমতা কুক্ষিগত করার জন্যে, কিয়ামত পর্যন্ত থাকার জন্য। 2041 সাল পর্যন্ত আমরা যে মরণশীল, সেটা আমরা ভুলে গিয়েছিলাম। তো সেই অপশাসন থেকে, দুঃশাসন থেকে পাশের দেশের একটা করদরাজ্যে প্রায় পরিণত হয়েছিল, অলিখিত, যেখানে বলা হয়েছিল এই দুই দেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। খুবই আপত্তিকর এবং জঘন্য একটা ব্যাপার এবং অপবাদ। এটা আমাদের মর্যাদাটাকে ভুলুণ্ঠিত করে যে বিশ্ব দরবারে। আমরা কিন্তু মুক্তিযুদ্ধ করে স্বাধীন হওয়া একটা জাতি। ভারত আমাদের সহায়তা করেছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ, কিন্তু তাই বলে আমরা আমাদের মাথা বিক্রি করে দিই নাই। আমাদের দেশে সুশিক্ষিত, প্রশিক্ষিত, উন্নত মানের, বিশ্বমানের সেনাবাহিনী আছে। তারা তাদের দক্ষতা, যোগ্যতা বিশ্বের দেশে দেশে প্রমাণ করেছে। তারা একটা মুক্তিযুদ্ধের মাধ্যমে উত্থিত একটা সেনাবাহিনী। তারা কিন্তু সংকট মুহূর্তে অনেক বিচক্ষণতার পরিচয় দিয়েছে, প্রজ্ঞার পরিচয় দিয়েছে, ধৈর্যের, সংযমের, সহিষ্ণুতার পরিচয় দিয়েছে, দূরদর্শিতার পরিচয় দিয়েছে। সেটা আমরা নানান সময় দেখেছি।
আমরা 90-এ দেখেছি, আমরা 24-এ দেখেছি। এখনও তারা একটা কঠিন পরীক্ষার, অগ্নি পরীক্ষার সম্মুখীন। আমি বিশ্বাস করি যে তারা সেটা তাদের ঐক্য দিয়ে, তাদের দৃঢ়তা দিয়ে, তাদের যেই বিধিবদ্ধ সিস্টেম, আপনি নিজে সেনাবাহিনীতে ছিলেন, আপনি জানেন, সেগুলি দিয়ে তারা এটা ওভারকাম করবে বলে আমি বিশ্বাস করি। আরও সমস্যা আছে, এআই সমস্যা, সাইবার সমস্যা, যেগুলি মানে অপতথ্য সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হয়। আমরা কিন্তু গুজবটাকে দ্রুত বিশ্বাস করে ফেলি। আমাদের জাতিগত প্রবণতা হচ্ছে আমরা কোনো তথ্যকে যাচাই করি না, বাছাই করি না, সঙ্গে সঙ্গে বিশ্বাস করে ফেলি। চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে আমরা দৌড়াতে থাকি, হাত দিয়ে দেখি না কানটা যথাস্থানে আছে কিনা। এটা একটা বিশাল ব্যাপার আছে। তারপরে ক্ষুদ্র ক্ষুদ্র দলগুলি যেই মানে নানান ধরনের ইস্যুস তোলা হচ্ছে, নানান ধরনের। প্রথমে বলা হলো যে স্থানীয় সরকার নির্বাচন আগে হতে হবে, আবার বলা হলো পিআর করতে হবে, আবার এখন গণভোটের বিষয়টা, একটার পর একটা কিন্তু ব্যতিব্যস্ত করে ফেলা হচ্ছে। এবং এই সরকারকে শান্তিমতো আমরা কিন্তু কাজ করতে দিই নাই। মধ্যরাতের একটা আন্দোলনের সংস্কৃতি গড়ে উঠেছে, যে কেউ যখন তখন দল বেঁধে গিয়ে মব একটা সচিবালয় দখল করে ফেলছে, নজিরবিহীন। এত কষ্টের মধ্যে তাদের কাজ করতে, এইটাও তো একটা বাস্তবতা। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একবার বলেছেন যে আপনাদের দাবি দেওয়া সব আমাদের কাছে লিখিত দেন, আমরা আমাদের কাজ করতে দেন, আপনারা এরকম ঘেরাও করবেন না। তো ভয়ঙ্কর একটা, এখন পুলিশ অ্যাকশনে গেলেও বিপদ, না গেলেও বিপদ। তো ফলে এইরকম ক্রাইসিসগুলি আছে। এখন আমি মনে করি যে 18 কোটি মানুষের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে, স্থিতিশীলতার প্রশ্নে এবং গণতান্ত্রিক অভিযাত্রাকে নিষ্কণ্টক করার জন্যে আমাদের প্রত্যেকে যার যার ক্ষেত্র থেকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। আচ্ছা, আপনি ভাই অনেকগুলো চ্যালেঞ্জের কথা আপনি তুলে ধরেছেন। তার মধ্যে একটা হলো এআই। একটা খুবই মারাত্মক প্রবলেম, কারণ হলো যে অনেকেই টেলিফোন পাচ্ছে তারেক রহমানের যে তাকে নমিনেশন দেওয়া হয়েছে, কিন্তু আসলে সেরকম কোনো ফোন হয় নাই। তা আমরা একটু ডক্টর খালেদ হোসেন সাহেব আপনার কাছে আসতে চাই একই প্রশ্ন নিয়ে, যে আপনার যদি এই নির্বাচন নিয়ে আপনার কোনো সংশয় আছে কিনা, ফেব্রুয়ারি যে নির্বাচন, আর যদি ফেব্রুয়ারি নির্বাচনের সংশয় না থাকে তাহলে কি কি চ্যালেঞ্জ আছে নির্বাচন অনুষ্ঠানের? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বিশেষ করে আরও ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচক ভাইকে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তো দেখুন, নির্বাচন নিয়ে সংশয় আমারও নাই, কিন্তু কেন নাই তার কতগুলো কারণ আছে। প্রথমে যারা নির্বাচন নিয়ে সংশয়টা তৈরি করেছেন তারা কতগুলো যুক্তি দিতেন, যা তাদের যুক্তিগুলো ছিল এই যে এই সরকার তো শুধু নির্বাচন করার জন্য আসেনি, তার আরও দায়িত্ব আছে। কী দায়িত্ব? জুলাই সনদ বিষয়ে কাজ করা। কী দায়িত্ব? নির্বাচন বিচারটাকে ভিজিবল করা, তারপরে নির্বাচনের কথা। তো সরকার কমিটমেন্টের কারণে, তার দৃঢ়তার কারণে কিন্তু এতগুলো বাধা বিপত্তি পার হয়ে কিন্তু অলরেডি জুলাই সনদের একটা পর্যায়ে নিয়ে আসছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বিচারের কথা, যে দাবিগুলো আসছিল অলরেডি সরকার তার দৃঢ়তার কারণে বিচারটা ভিজিবল হয়ে গেছে। সুতরাং আমি দেখতে পাচ্ছি সরকার স্টেপ বাই স্টেপ নির্বাচনকে তার নির্দিষ্ট টাইমে সময়ে যাওয়ার জন্য অলরেডি কাজ শুরু করে দিয়েছে। সো এই দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে নির্বাচন কোনো পিছানোর সম্ভাবনা নাই, নির্বাচন সঠিক সময় হবে ইনশাল্লাহ, নাম্বার 1। সেকেন্ড হচ্ছে চ্যালেঞ্জগুলো কি, যদিও সংশয় নেই, বাট চ্যালেঞ্জ ইজ হাই। চ্যালেঞ্জগুলো ভাই অনেকগুলো বলছেন, সেখানে আমি 3 ডাইমেনশনাল আলোচনা করব। চ্যালেঞ্জগুলো কি? নাম্বার 1, এটা ইনস্টিটিউশনাল চ্যালেঞ্জ, প্রাতিষ্ঠানিক। নাম্বার 2, এটা হচ্ছে আপনার এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জ। নাম্বার 3, পলিটিক্যাল পার্টিজ এর বিহেভিয়ার। এই 3টা জিনিস ইম্পর্টেন্ট নির্বাচনটাকে আরও বেশি অ্যাকসেপ্টেবল করার জন্য, ক্রেডিবল করার জন্য, ফেয়ার করার জন্য। তো প্রতিষ্ঠানটা কি বেশি করে নির্বাচনের সাথে রিলেটেড যেমন ইলেকশন কমিশন সরকার অবশ্যই তাকে নির্দিষ্ট ডেট ঘোষণা করতে হবে, তাকে নির্দিষ্ট গাইডেন্স দিতে হবে, একটা ফ্রেমওয়ার্ক দিতে হবে। সেই ফ্রেমওয়ার্ক অনুযায়ী নির্বাচন কমিশন তার নিজের কাজটাকে সে সাজাবে, সে গুছাবে, সে তার উপর থেকে শুরু করে তার পড়াশোনা সাজাবে, এসপি, ডিসি, ওসি, টিওনু প্রত্যেকে তার সেই অনুযায়ী সাজাবে। কিন্তু সাজাতে গিয়ে যে প্রবলেমটা দাঁড়িয়েছে, বিগত 15 বছর ধরে ওরাই তো একটা নির্বাচন করেছে, দুর্নীতিগুলো ওনারাই করেছেন। এজন্য আমি বিএনপিকে ধন্যবাদ জানাতে চাই। আজকে আপনারা হয়তো দেখেছেন যে নির্বাচন কমিশনকে দাবি করছে যে যারা এই ধরনের দুর্নীতিতে জড়িত, ইলেকশন ম্যানিপুলেট করার ক্ষেত্রে আগে যারা করেছেন তাদেরকে বাদ দিতে হবে। দ্যাট ইজ ভেরি স্মার্ট মুভ আমি মনে করি। আচ্ছা, সেকেন্ড হলো যে এই প্রতিষ্ঠানটাকে আরও ইলেকশন কমিশনের যে দৃঢ়তে, আমরা বলি এটা গভর্নেন্স, যে তার কমান্ডটাকে স্ট্রং রাখতে পারছে কিনা। এখানে যে যাকে যে দায়িত্বটা দেওয়া হয়েছে সে ইম্পার্শিয়ালি নিরপেক্ষভাবে কাজ করতে পারছে কিনা, এই বিষয়গুলো ইলেকশন কমিশনকে স্ট্রংলি হোল্ড করতে হবে। এবং গভর্নমেন্ট অবশ্যই এটাকে মনিটরিং করে বোঝাতে হবে যে না, উই আর স্ট্রিক্ট টু হোল্ড দি নিউট্রাল ইলেকশন, নাম্বার 1। সেকেন্ড হলো যে আমরা কন্ডিশনের কথা বলছি, ভাই অনেকগুলো আলোচনা করেছেন, কিন্তু আমি একটা বেশি নোটিস করতে চাই। এটা হলো যে 2001 সালের পর থেকে
বিশেষ করে 2008 থেকে 2024 আগের যে ইলেকশন তো হয়ে গেল, প্রত্যেকটি ইলেকশনে দেখবেন যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের গোয়েন্দাদের নিজস্ব ডিজাইন ইলেকশনগুলো হয়েছে। এজন্য আপনি দেখবেন যে প্রত্যেকটি ইলেকশন ভারত থেকে ডিজাইন করে কিভাবে কাকে নমিনেশন দিতে হবে। একজন এমপি বলেছে অলরেডি, আমি কিন্তু আমূল থেকে নমিনেশন পাইনি, আমার ভারত সিলেকশন দিচ্ছে, আপনি জানেন, মনে আছে আমার। তাহলে বোঝা গেল প্রত্যেকটা বছর ইলেকশনে ভারত থেকে একটা ডিজাইন থাকে। এই সামনে ইলেকশনে ভারতে বসে থাকবে এটা আশঙ্কা করার কারণ নেই। ভারত কী ধরনের ডিজাইন নিতে পারে, যে ধরনের ষড়যন্ত্র করতে পারে, সেক্ষেত্রে সরকারকে অবশ্যই এবং পলিটিক্যাল পার্টিসগুলোকে অবশ্যই অ্যাওয়ার্ড থাকতে হবে, সেটাকে বাইপাস করার জন্য যা করা তা করতে হবে। আচ্ছা, থার্ডলি রাজনৈতিক দলগুলো এখন যেই আচরণ আমরা দেখতে পাচ্ছি, মানে পাওয়ার স্ট্রাগল নিয়ে, এটা যদি একটা পর্যায়ে হানাহানিতে চলে যায় তাহলে কিন্তু অবস্থা সিরিয়াস হবে। আমরা বুঝতে পারছি, আমরা ওখানে আস্তে আস্তে যাব, রাজনৈতিক দলগুলোর কি অবস্থা এটা আমরা দেখব। তা চ্যালেঞ্জ আপনি বলেছেন যে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, সেটার কয়েকটা ভাগে আপনি বলেছেন, আমরা একটা একটা আলাপ করব বিষয়গুলো নিয়ে। আমি হাফিজ ভাইয়ের কাছে আবার ফেরত আসি। আমাদের বিএনপি সবচেয়ে বড় দল, ওনারা মঙ্গলবারে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং তাকে বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে কেয়ারটেকার মুডে যেতে হবে। তো এই বিষয়টা নিয়ে একটু হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকার মুড যাওয়া, এটা যদি আপনি একটু বিশ্লেষণ করে বলতেন আমাদের। এটা তো প্রধান উপদেষ্টা সেটাকে রেসিপ্রোকেটও করেছেন, বলেছেন যে এরকম বদলি টদলি যেগুলি সেগুলি উনি তত্ত্বাবধান করবেন। আসলে তো এখন একটা বিদায়ী সুর বেজে উঠেছে, অনেক উপদেষ্টা বলেছেন যে আমরা এখন কখন নেমে যাব সেটার অপেক্ষায়, তারপরে আমলারা আমাদের কথা শুনছে না, নানান জনের নানান কথা বলছেন। তো এখন তাদের দায়িত্ব হচ্ছে যতটা সম্ভব নিরপেক্ষতার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে, দায়িত্বশীলতার সঙ্গে, জবাবদিহিতার সঙ্গে যদি দায়িত্বটা পালন করে, তো অন্তর্বর্তীকালীন সরকারকে সেই কেয়ারটেকারের মোডে, মানে এটা তো আমাদের সামনে আছে মডেলগুলি, কারণ একাধিক ইলেকশন হয়েছে, কম সময়ের মধ্যেই হয়েছে। সুতরাং সেইটার জন্য তো অন্য জায়গায় হাত পাততে হবে না, আমাদের সেই অভিজ্ঞতা আছে, আমাদের সেই বাহিনী আছে, মানে প্রশাসনের, তারপরে নির্বাচনের যেই অবকাঠামো সেগুলি আছে, আমাদের এক্সপার্টিজও আছে আমাদের। সুতরাং এটাতে অত সমস্যা হওয়ার কথা না, ছোটোখাটো হতেই পারে, ভুল ত্রুটি হতে পারে, সেগুলি ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়েই তো আমাদের যেতে হবে। আমরা তো যদি সত্যিকার অর্থে বলি তাহলে তো একটা গোজামিলের মধ্যে দিয়েও যাচ্ছি, একটা সংবিধানের আমরা কিছুটা মানছি কিছুটা মানছি না, তাই না? তো এগুলি নতুন সংসদে এসে নতুন নির্বাচিত জনগণের ম্যান্ডেট নিয়ে যারা আসবে, সরকার গঠন করবে, তারা এগুলিকে রেটিফাই করবে এবং সেখানে ভুল ত্রুটি থাকলে সেগুলি সংশোধনের একটা সুযোগ থাকবে। আপনি জানেন যে কোর্টে বিচারাধীন আছে, তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে, সেরকম ওটা অনেকখানি ক্ষেত্র তৈরি করছে, তবে এখন না, এটা হবে পরবর্তী নির্বাচনের সময়। সুতরাং এটা যৌক্তিক দাবি এবং সরকারকে সেভাবে বিহেভ করতে হবে। আমরা দেখেছি যে সরকার অনেকের কথা শুনে নাই, অনেক অদক্ষ উপদেষ্টা আছে, তাদেরকে কাউকে শাস্তিমূলক ব্যবস্থা হয় নাই, কাউকে বাদও দেওয়া হয় নাই। সুতরাং সেটা একটা ব্যাড প্র্যাকটিস, এটা কিন্তু ঠিক হয় নাই কাজগুলি। তো আর এগুলি আবার কেউ তাদের যোগ্যতা নিয়েও প্রশ্ন করে এবং বলা হয় যে অনেকে বিদেশি থেকে আসছে, সেটাও সত্যতা আছে, তার মধ্যে এনজিও থেকে এসছে। তো একটা মানে এনজিও চালানো, এটাও সমালোচনা আছে যে এনজিও চালানো আর রাষ্ট্র চালানো এক জিনিস না। তো তার মধ্যেও কিন্তু আমাদের এর মধ্যেই শকর মানতে হবে, যতটুকু আমরা পাচ্ছি সেটুকুই যেন সুষ্ঠু এবং সুন্দরভাবে হয় এবং আমরা রাজনৈতিক দলগুলি যেন সেইভাবে বিহেভ করি, একজন আরেকজনকে একটু স্পেস দেই এবং একটা শ্রদ্ধাশীলতার একটা পরিবেশ যেন থাকে, যেন এটা কদর্য কুৎসিত পর্যায়ে কোনো না কোনোভাবে এটা শালীনতার সীমাকে যেন অতিক্রম না করে। আমরা একটু ডক্টর খালেদ হোসেন আপনার কাছে আসছি। আপনি কথাটা বলেছেন যে রাজনৈতিক দলদের ভিতরে আপনার একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকতে হবে। তো গতকালকে আপনার জামাত ইসলাম তারা দেখা করেছেন প্রধান উপদেষ্টার সাথে এবং দেখা করার পরে তারা যে স্টেটমেন্ট দিয়েছেন সেটা বলছেন যে গণভোটে রাজি হলেও বিএনপি এখন জটিলতা তৈরি করার চেষ্টা করছেন। এখন আপনি রাজনীতি বিশ্লেষণ, আপনার কাছে শুনতে চাই যে বিএনপি কিভাবে এই গণভোটের জটিলতা সৃষ্টি করছে, কারণ আমরা যতদূর জেনেছি যে সকলেই ঐক্যবদ্ধ হয়েছে গণভোটের বিষয়ে, তার জটিলতার প্রশ্ন কিভাবে আসলো এবং কি বলতে চাচ্ছেন উনি? এটাই মনে করে এটা একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি, একটা দল চাবেই আর একটা দলকে দিয়ে তার নিজের ইন্টারেস্ট গেইন করার জন্য। আর নাম্বার ওয়ান, আমি যে প্রথমে যেটা বলতে চাচ্ছি, বিএনপিকে যেহেতু গণভোটকে বিএনপি অ্যাকনলেজ করেছে, এটা ভেরি স্মার্ট মুভ
এবং বিএনপি বিশ্বাস করে বলে যে জনগণের যে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে যে কমিটমেন্ট তারা দিয়েছে তারা সেটা অ্যাকসেপ্ট করতে চায়। আচ্ছা, তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য হলো যে বিএনপি চাচ্ছে গণভোটটা হোক ইলেকশনের সাথে, টাইমটা নিয়ে, আর জামাত চাচ্ছে না এটা আগে হোক। তাদের বক্তব্য হচ্ছে যদি আগে না হয় একসাথে হয় তাহলে তো ক্যাম্পেইন স্ট্র্যাটেজির প্রবলেম হবে। কেউ কি শুধু গণভোটকে নিয়ে ক্যাম্পেইন করবে নাকি নিজস্ব দলীয় ক্যাম্পেইন করবে, এই বিষয়গুলো তারা অনেকেই বলছেন আর কি। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এটা বিপক্ষে একটা গভর্নমেন্টের সাথে বসে নেগোশিয়েট করতে পারে, এটা কোনো বড় প্রবলেম মনে করি না যে যেই কারণে একটা কনফ্লিক্টের সিচুয়েশন আছে, ইটস এ ম্যাটার অফ ডিলিংস। তো সেটা আমি মনে করি না যে ইটস এ বিগ প্রবলেম অ্যাকচুয়ালি। না, কিন্তু অনেকে বলছেন যে এই যে দাবিটা এখন আপনার জামাত করছে যে গণভোটটা আগে, এবং ওনারা চাচ্ছে যে নভেম্বরে এসে গণভোট করতে, এবং পরে গণভোটের আর রেজাল্টের পরে যে আপনার জাতীয় নির্বাচন। তো অনেকে বলছেন যে এইটার পিছনে হলো যে নির্বাচনটাকে একটু ডিলেট করা, এবং একই সাথে এনসিপি তারাও একই ধরনের দাবি তুলছে যে আপনার জুলাই সনদটা যতক্ষণ না পর্যন্ত আইনি ভিত্তি না হবে ততক্ষণ পর্যন্ত তারা জুলাই সনদ স্বাক্ষর করেন নাই। তো এই জায়গাটা আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এইখানে সবগুলো দল ঐক্যবদ্ধ থাকতে পারবে কিনা, এবং ফেব্রুয়ারিতে নির্বাচনের কোনো বিষয়। দেখেন, যদি এর পেছনে থেকে ইলেকশনটা পেছানো তাহলে কিন্তু বড় ক্রাইসিস হবে বাংলাদেশের জন্য। এটা রাজনৈতিক দলগুলো অবশ্যই বুঝতে হবে, কারণ এটা সাধারণ কোনো ইলেকশন না। বাংলাদেশের ইতিহাসে সামনের যে ইলেকশনটা হচ্ছে এটা হচ্ছে ডিফাইনিং ইলেকশন, যেটা বাংলাদেশের ভবিষ্যৎকে নির্ধারণ করবে বাংলাদেশ কোন দিকে যাবে। সুতরাং এটা সাধারণ বিষয় মনে করলে হবে না, এবং এটা গভর্নমেন্টের কনফিডেন্সের ব্যাপারও থাকে এখানে। সুতরাং নির্বাচন পেছাইতের চিন্তা যদি কেউ করে থাকে এটা হবে ডিজাস্ট্রাস। তাহলে এটাকে আপনি বলতে চাচ্ছেন যে এটা তাদের একটা রাজনৈতিক কৌশল, সেই জন্য এটা বলছেন, কিন্তু আসলে তারা নির্বাচনে যাবেন সবাই মিলে। সেটা আমি মনে করেছি। হাফিজ ভাই, আপনার কাছে একটু ফেরত আসি। সেখানে আমরা একটু আসি যে এনসিপি বলছেন যে বড় দলগুলা পুলিশ এবং প্রশাসনকে তারা ভাগ বেটার করে নিয়েছেন, এটা তারা বলছেন। তো এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। আবার তাদের বিরুদ্ধেও কিন্তু একই অভিযোগ আছে না, তারা এখনো নিবন্ধিতই হয় নাই। আপনি দেখেন ওই যে উনি যেটা বললেন রাজনৈতিক কৌশল, আমরা সেটাই দেখতে পাচ্ছি। একজন আরেকজনকে দোষারোপের সংস্কৃতি একটা তৈরি হয়েছে। তো সেটা যতখানি এটার মধ্যে যেন সুস্থতা থাকে, আমার কথাটা হচ্ছে সেখানে পারস্পরিক শ্রদ্ধাশীলতার ব্যাপারটা যেন থাকে, মানুষ যেন বীতশ্রদ্ধ না হয় রাজনীতির প্রতি। আমরা অতীতে দেখেছি কেউ রাজনীতিতে যেতে চায় না, কারণ কালো টাকার দৌরাত্ম্য, দুর্বৃত্তায়ন যে হয়েছে রাজনীতির ক্ষেত্রে, এবং সংসদকে সেইভাবে মানে কালো টাকার মালিকদের, ব্যবসায়ীদের প্রাধান্য হয়েছে। ব্যবসায়ীরা তো খারাপ না, কিন্তু প্রজ্ঞাসম্পন্ন, জ্ঞানী এবং দায়িত্বশীল দেশপ্রেমিক ব্যবসায়ী সংখ্যা তো খুব বেশি আছে বলে মনে হয় না। তো মানুষের আস্থাটা নষ্ট হয়েছে। কালো টাকার ছড়াছড়িটাকে তো বন্ধ করতে হবে, না হলে কিন্তু আমরা সুস্থ নেতৃত্ব পাবো না। রাজনীতির প্রতি একটা মানুষের বিরাগ, বিতৃষ্ণা ভোটের প্রতিও এসছে, কারণ আপনি তিনটা নির্বাচন আপনি ভোট দিতে পারেন নাই। আপনি যে রাষ্ট্রের মালিক বলা হয় জনগণকে, এটা তো এতকাল মিথ্যা ছিল, এটা নতুন করে প্রতিষ্ঠা করতে হচ্ছে। আপনি একটা করলেন ডামি নির্বাচন, আমি ডামি তুমি নির্বাচন, একটা করলেন রাতের অন্ধকারের নির্বাচন, একটা করলেন বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন। মানে বাংলাদেশটাকে মানে কলঙ্কিত করে ইতিহাসের নিকৃষ্টতম জায়গায় নামিয়ে নেওয়া হয়েছে। সেইটার থেকে উত্তরণ করতে হলে অনেক পথ আমাদের পাড়ি দিতে হবে, অনেক কিন্তু আমাদের কাফারা দিতে হবে। সেখানে যে দলগুলো যে দায়িত্ববোধের বিষয়টা দেখানোর বিষয়টা, যে তাদের যে দায়িত্বশীল কথাবার্তা, সেটা বলতে পারছি সেটা আমরা সেইভাবে পাচ্ছি না, এখনো পর্যন্ত পাচ্ছি না। আমরা কিন্তু সাধারণ মানুষ এটাই চাই। আমাদের চাওয়া খুব সামান্য, একটু শান্তি শৃঙ্খলা, একটু কাজের নিশ্চয়তা। আপনি এখন দেশ ধ্বংস হয়ে গেছে, আপনি দেখেন বিনিয়োগ বলে কিছু নাই, কর্মসংস্থান বলে কিছু নাই। সেটার ফলে ব্যাপকভাবে ছাঁটাই হচ্ছে, মানুষ কর্মহীন হচ্ছে, টাকা রোল করতে পারছে না, আপনার মূল্যস্ফীতি সেইভাবে কমাতে পারছে না। তো রিজার্ভ আপনার আছে, কিন্তু আপনি সেইভাবে মূলধনী যন্ত্রপাতি আমদানি করতে পারছেন না। তো এখন IMFও বলে দিচ্ছে যে নির্বাচিত সরকারের ঋণের কিস্তি আমরা ছাড় দিই। সবাই, ভারতও পরিষ্কার বলেছে যে আমরা নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য অপেক্ষায় আছি। তো ফলে নির্বাচনটা তো একটা অতি অবশ্যই ফরজ হয়ে দাঁড়িয়েছে সবার জন্য। এইটা নির্বাচন যদি আমরা করতে না পারি তাহলে দেশটা উচ্ছন্নে যাবে, সেটা আমরা হইতে দিতে পারি না। তাহলে তো জুলাইয়ের চেতনা নস্যাৎ হয়ে যাবে, এবং এই যে এত রক্তদান, এত আন্দোলন, এত গুম, এত খুন, এত ধর্ষণ, এত লুট, এত তছনছ করে ফেলা, সব কিছু
সবকিছু বৃথা হয়ে যাবে। আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে চাই, সেখানে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। আমি এখন একটু খালেদ ভাই আপনার কাছে যেতে চাই। অন্তর্বর্তীকালের সরকারের উপদেষ্টা যিনি প্রধান, তিনি বলেছেন যে তার উপরে মানে এই সরকারের উপরে সম্পূর্ণ আস্থা রাখার জন্য উনি বলেছেন। তো ওনার এই যে ভরসার কথা উনি বলছেন, এই ভরসাটুকু তার উপরে রাখা যায় কিনা? কারণ উনি এর আগে বলেছেন যে উৎসব মুখর ভাবে জুলাই সনদ স্বাক্ষর হবে, কিন্তু আমরা দেখেছি যে জুলাই সনদ উৎসব মুখর ছিল না। সেখানে আমরা জুলাই যোদ্ধাদেরকে, আহত যোদ্ধাদের সাথে আমরা পুলিশের একটি খুব দুঃখজনক ঘটনা আমরা দেখেছি, এবং যে ছাত্ররা তাকে নিয়োগ দিয়েছেন সেই ছাত্রদের দল এনসিপি, তারা এই জুলাই অনুষ্ঠানে অংশগ্রহণ করে নাই। সুতরাং আপনি ডক্টর ইউনূসের এই কথার কতটুকু ভরসা করবেন? না, ডক্টর ইউনূস পার্সোনালি ইনি যে কথা বলছেন, মানে আমি মনে করি এটা বলতে পারি মোরাল প্রমিস। হ্যাঁ, তিনি অবশ্যই আমরা তার উপর আস্থা রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই, তিনি অবশ্যই পারবেন। কিন্তু বিষয় হচ্ছে, কনসার্ন তো হচ্ছে তার গভর্নমেন্টটাকে নিয়ে, গভর্নমেন্টের বিভিন্ন যাদেরকে দিয়ে তিনি কাজটা করাবেন তারা কতটুকু ওনার প্রমিসটাকে তুলে ধরবেন, দ্যাট ইজ দ্য ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। এখানে যে সরকারের ভিতরে অনেকে অনেক ধরনের মানে বলছেন যে কেউ পক্ষ আচরণ করছেন না, এবং অনেক রাজনৈতিক দলগুলো অনেকে বলছে কেউ কারোর পক্ষে কথা বলতেছে, কেউ কারোর পক্ষপাতিত্ব করছে, এবং এটা একটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। কিন্তু তারপর আপনি যে কথা বললেন যে জুলাই সনদের স্বাক্ষরের দিন যে বিষয়টা ঘটলো, এটা কিন্তু সরকারের এক ধরনের ব্যর্থতা আমি বলতে পারি। তাহলে এই বিষয়গুলো একটা রাষ্ট্রের সিকিউরিটি ইস্যু, এগুলো কিন্তু গোয়েন্দা সংস্থা আগে থেকে ইনফর্ম হওয়ার কথা ছিল। তো ঠিক এভাবে একটা ইনস্টিটিউশনালি কনফিডেন্স লেভেলে যদি না আসতে পারে, তাহলে আমরা ওনার প্রমিসটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, বাট আমরা এই জিনিসটা ওনাকে রিমাইন্ডার দিতে চাই যে আপনার ইনস্টিটিউশন, আপনার গভর্নেন্স কিন্তু স্ট্রং হতে হবে, কমান্ড কিন্তু হাই হতে হবে, এবং সেটা আমাদেরকে দেখাতে হবে যে রিয়েলি ক্রেডিবল টু ডু ইট। তো সেক্ষেত্রে যারা যে ধরনের উপদেষ্টারা মনে হবে অযোগ্য, তার কমান্ডকে বাস্তব করতে পারবো না, লেট দেম গো আউট। আমাদের দরকার এখন একটা জাতি হিসাবে আমাদের এই ডিফাইন মুভমেন্টে কাজ করা। সুতরাং একটা জাতীয় নির্বাচন করার ক্ষেত্রে যা কিছু করার দরকার, ইমিডিয়েট সময় কিন্তু বেশি নেই, ইমিডিয়েটলি সরকারের উচিত হবে, বিশেষ করে ভাই একটা কথা বলছেন পুলিশের ব্যাপারে। বাংলাদেশের এই মুহূর্তে নির্বাচনটাকে সুস্থভাবে করতে হলে পুলিশ ডিপার্টমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, একটা ইনস্টিটিউশন। সেক্ষেত্রে পুলিশের ভিতরে যে মোরাল এটা ভেঙে গেছিলো, সেটা এখনও সময় লাগছে, এখনও কিন্তু আমরা দৃশ্যমান কোনো রিফর্ম দেখতে পাচ্ছি না। এবং জুলাই সময় পুলিশের রিফর্ম নেই, সেই ধরনের স্পেসিফিক কোনো আলোচনা নাই। উচিত ছিল সেটাকে আরও বেশি স্ট্রং করা, যেন মানুষ বিশ্বাস আস্থা রাখতে পারে যে না, গভর্নমেন্ট ইজ রিয়েলি মানে প্রমিসড যে সে কাজটা করবে। তো আমি আলোচনার মধ্যে এটা বলতে চাচ্ছি, সরকার যদিও বিশ্বাস রাখতে চায়, বাট বিষয়টাগুলো এত সহজ না। সরকারকে অবশ্যই প্রমাণ দিতে হবে যে হি ইজ ক্যাপাবল টু ডু ইট, তাকে কিছু কাজ করতে হবে, দেখাতে হবে, কনফিডেন্স, জনগণের পাবলিক ট্রাস্ট তৈরি করতে হবে, ইনস্টিটিউশন ক্যাপাসিটি বাড়াতে হবে। আমাদেরকে বলা হয়েছিল যে ভোটার আইডি কার্ড, ঘরে ঘরে ভোটার আইডি কার্ড নেওয়ার জন্য লোক যাবে। আপনার বাসায় কি কেউ গিয়েছিল যে নতুন ভোটার বানানোর জন্য? না, আই ডোন্ট নো। তো আমি আবার হাফিজ ভাই আপনার কাছে ফেরত আসি। আমরা দেখলাম যে নির্বাচন কমিশন তাদের ইউএনওদেরকে ট্রেনিং দিচ্ছেন, এবং সেখানে তারা বলছেন যে দায়িত্ব পালনে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে সতর্ক করেছেন নির্বাচন কমিশন। উদ্দেশ্যমূলক কোনো কাজ করলে সাংঘাতিক পেরেশানিতে পড়বেন মন্তব্য করেছেন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। তো এই যে আমরা বিগত যে নির্বাচনগুলো দেখেছি, সেই নির্বাচনে আসলে নির্বাচন কমিশনার কতটুকু কাজ করেন আর সরকার কতটুকু কাজ করেন? নির্বাচন কমিশনারের এই বর্তমান যে নির্বাচন কমিশনার, তাদের সামনে কিন্তু একটা অগ্নি পরীক্ষা। জি, আগেরগুলি আমরা দেখেছি তল্পিবাহক নির্বাচন কমিশনার, এবং তারা কাঠগড়ায় দাঁড়াচ্ছে। কিছুদিন আগে সম্পাদক সিনিয়র সাংবাদিকদের সঙ্গে একটা মত বিনিময় হয়েছে ইলেকশন কমিশনে, আমার সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। সেখানে কিন্তু আমরা অনেক পরামর্শ তাদেরকে দিয়েছি যে আপনারা পুলসেরাতের মধ্যে দাঁড়িয়ে আছেন, আপনাদের কিন্তু অত্যন্ত সতর্কতার সঙ্গে মেরুদণ্ড আছে এরকম প্রমাণ দিতে হবে, না হলে কিন্তু আপনাদের অতীতে যারা আপনাদের পূর্বসূরি ছিলেন তারা কিন্তু এখন কাঠগড়ায় দাঁড়াচ্ছেন। সুতরাং আপনারা সময় থাকতে যদি সতর্ক না হন এবং ইতিহাসে যদি নাম লিখতে চান, তাহলে কিন্তু কঠিন দৃঢ়তার পরিচয় দিতে হবে। এটা একটা প্রস্তাব গেছে। তারপরে একাধিক দিনে নির্বাচন করার প্রস্তাব গেছে।
তো নির্বাচন কমিশনের কাজটা এখন আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। এটা তারা বলেছে যে আগের নির্বাচনে যারা ম্যানিপুলেট করেছিল সেসব কর্মকর্তাদেরকে বাদ দেওয়া হবে। তো বাদ দিতে গেলে আপনার ঠকবাসতে তো গা উজাড় হয়ে যায়, সেটা একটা সমস্যা। কারণ ডিএনএ টেস্ট করে সমস্ত জায়গায় কিন্তু স্তরে স্তরে 3-4 স্তরে রিক্রুট করা হয়েছে, ছাত্রলীগ দেখে, গোপালগঞ্জ দেখে, নানান কিছু, এটা সবাই জানে, ওপেন সিক্রেট। তো সেগুলি তো ক্লিয়ার করতে হবে এবং তাদেরকে মোটিভেট করতে হবে, তাদেরকে মানে সরল পথে আসতে দিতে হবে, তাদেরকে সেই একটা ছাত্র তৈরি করতে হবে, বোঝাতে হবে। তো নির্বাচন কমিশনের দৃঢ়তা পরিচয় দেওয়ার সময়টা এখন আসন্ন এবং তারা আস্তে আস্তে, আমরা বিশ্বাস করি যে তারা সেই দৃঢ়তার পরিচয় দেবেন, তারা অতীত থেকে শিক্ষা নেবেন এবং তারা হিরো হয়ে যেন বিদায় নিতে পারেন, সসম্মানে যেন বিদায় নিতে পারেন। সেটা তার জন্য যে কতখানি পারবে সেটা বলার এখনো সময় আসে নাই। হোমওয়ার্ক তো কিছুটা আছে অবশ্যই। আপনি দেখেন তারাও কিন্তু অনেক চ্যালেঞ্জেস ফেস করছে, অনেক মৃত ভোটার তারা বাদ দিয়েছে, লক্ষ লক্ষ। তারা প্রবাসী ভোটার নতুন ইনক্লুড করছে, ফলে সেইটা ডিজিটালাইজেশনের জন্য চেষ্টা করছে। আমাদের এত বেশি পপুলেশন, ফলে আর আমাদের কোনো সিস্টেম নেই, সেরকম ডেটাবেজ আমাদের সেই অর্থে নাই উন্নত দেশের মতো। তো আমরা আস্তে আস্তে আলোর পথে যাচ্ছি, আমরা আস্তে আস্তে আধুনিকতার পথে যাচ্ছি, সেই গতিটা মন্থর। তো তার মধ্যেও তারা চেষ্টা করছে, আমরা আশা করব যে তারা সেই দৃঢ়তার পরিচয় দেবে এবং দক্ষতার পরিচয় দিবে, অতীতের থেকে শিক্ষা নেবে। এটা এখনও আমরা বলতে পারছি না, কিন্তু আমরা চাই যে তাদের হাত দিয়ে একটা সুন্দর, সুষ্ঠু, গ্রহণযোগ্য, একটা দৃষ্টান্তমূলক ভালো একটা নির্বাচন, যেটা বিশ্ব দরবারে আমাদের মাথাকে উঁচু করতে সহায়তা করবে, সেই যেন আমরা যেন ইমেজটা, হারানো ইমেজটা যেন আমরা ফিরে পাই, সেটা তারা করতে চেষ্টা করবে এবং সফল হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করতে চাই। আচ্ছা, আপনার কাছে একটু আসি। ভাই বলেছেন যে নির্বাচন কমিশন ভালো কাজ করবে, কিন্তু আমাদের যে ছাত্রদের যে দল এনসিপি, সে অভিযোগ করছে যে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না। এই অভিযোগ তারা ইতিমধ্যে তুলেছেন। তাদের বলছেন যে তারা যে শাপলা প্রতীক চাচ্ছেন সেটা তাকে দিচ্ছেন না, এবং আরও অনেক মানে অভিযোগ তারা এনেছেন। আপনার মন্তব্য শুনতে চাচ্ছি। ধন্যবাদ। এটা তো আসলে রাজনৈতিক দলগুলা যখন চিন্তা করে তার ইন্টারেস্টকে সার্ভ করতে পারবে না, তখন সে অভিযোগ করতেই পারে। ইলেকশন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দলগুলা তাকে বিভিন্ন ধরনের অ্যাকিউজ করতে পারে, কিন্তু বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশন এজ এ প্রতিষ্ঠান হিসেবে তার পাবলিক ট্রাস্টটা ডেভেলপ করতে পারছে কিনা, দ্যাট ইজ কোয়েশ্চেন। তো সেক্ষেত্রে আমি কিছু একটা এক্সাম্পল দিয়ে আলোচনা করতে চাই। যেমন যুগান্তরে একটা আলোচনা দেখলাম গতকাল, যে নির্বাচন কমিশন কিছু কন্ট্রোভার্সিয়াল কাজ করেছে, যেটা একটা নোটিস করা দরকার। সেটা হলো এরকম যে সীমানা নির্ধারণ করার ক্ষেত্রে, সীমানা নির্ধারণ ক্ষেত্রে এক ধরনের ইমব্যালেন্স তৈরি করছে আসনগুলোতে। যেমন কোনো কোনো আসন দেখা যাচ্ছে 135% জনসংখ্যা বা 77% ভোট, এরকম একটা মিসম্যানেজ, যার কারণে যে সীমানার যে ভৌগোলিক যে একটা কোহিয়ারেন্স, সেটা নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের কাছে অ্যাংরি তৈরি হচ্ছে। তো সেই জন্য অন্তত 20টা সংসদীয় আসনের জন্য আপনারা জানেন যে প্রায় 27টা রিট উচ্চ কক্ষে কি বলে আদালতে জমা পড়ছে। তাহলে লিগালি ওখানে একটা হট্টগোল দেখেছিলাম আমাদের ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে হয়েছে। জি, তো এই যে তাহলে কিন্তু ইলেকশন কমিশন একটা লিগাল চ্যালেঞ্জের সামনে পড়ে যাচ্ছে, কিন্তু সময় কিন্তু বেশি নেই। এই বিষয়গুলো নির্বাচন কমিশনকে স্ট্রংলি হ্যান্ডেল করতে হবে, নাম্বার 1। সেখানে একটা কাজ করেছে, যেটা হচ্ছে আপনি যে নিবন্ধন করার ক্ষেত্রে আপনারা দেখছেন যে কেমন কিছু বৈফুল সংগঠন আছে যেগুলো আসলে কোনো ধরনের অফিস নাই, কিছুই নেই, কিন্তু দেওয়া নির্বাচন কমিশন তাকে লিস্টের উপরে রাখছে। তো এটা বলছে তারা যাচাই বাছাই করার ক্ষেত্রে যে উইকনেসটা ধরা পড়লো। থার্ড যে কাজটা করছে, এটা হচ্ছে এনসিপির সাথে শাপলা প্রতীকটা নিয়ে যে ঘটনা হচ্ছে, বিশাল আলোচনা চলতেছে, এটা এতটুকু করানো উচিত ছিল না। এক্ষেত্রে নির্বাচন করানো উচিত ছিল তার সাথে নেগোসিয়েশনে যাওয়া এবং একটা স্ট্রিক্ট একটা ফর্মুলা মেনটেন করে করা, বোঝা যে আসলে ঘটনাটা কি। না, যেহেতু আমরা বলছি যে একটা পরিবর্তিত পরিস্থিতি, আমরা একটা ফ্যাসিস্ট সরকারকে বিদায় করেছি এবং সেখানে ছাত্রদের একটা কন্ট্রিবিউশন আছে, কিন্তু সেখানে একটা ছোট একটা ইস্যুটাকে কেন তারা ওভারকাম করতে পারছে না? কেন নির্বাচন কমিশন একটা প্রতীক যদি দিয়ে দেয় তাতে কি সমস্যা হতে পারে? না, এটা তো নেগোসিয়েশনের ব্যাপার, এবং যদি লিগাল কোনো বিষয় থাকে সেটা নির্বাচন এক্সপ্লেন করুক, মানুষ জানুক, তাহলে ট্রাস্টটা বৃদ্ধি পাবে যে না, এই নির্বাচন কমিশন তার পজিশন থেকে স্ট্রং, কারণ সে তার লিগাল এক্সপ্লেনেশনটা দিতে পেরেছে অ্যাকর্ডিং টু দি লিগাল সিস্টেম। সো এই বিষয়টা নির্বাচন কমিশন ক্লারিফাই করতে হবে।
ঠিক না? সেটা যদি করতে পারে তাহলে বুঝবে যে না সে করতে পারছে। তাহলে এই বিষয়গুলো থেকে বোঝা যাচ্ছে নির্বাচন কমিশনের যেই কনফ্লিক্ট ম্যানেজমেন্ট মেকানিজম, সেক্ষেত্রে আরও স্ট্রেংথ বাড়াতে হবে, তার ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি আরও বেশি স্ট্রং করতে হবে। তাহলে যদি কোনো পলিটিক্যাল পার্টি নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো ধরনের ব্লেম দিতে চায়, তাহলে মানুষও মনে করবে যে এটা আসলে শুধুমাত্র তার পলিটিক্যাল গেইনের জন্য, ইলেকশন কমিশনের কোনো দোষ নাই। দোষের বিষয়টা হলো যে আমরা একটা রাষ্ট্র পরিবর্তিত হয়েছে এবং নতুন একটার দিকে আমরা আগাচ্ছি। সেক্ষেত্রে সব কিছু কিন্তু সংবিধান অনুযায়ী হয়নি, সুতরাং সব কিছু আইনের ভিতরে হয়নি। শেখ হাসিনা যে পালিয়ে গেছেন এটাও আইনের ভিতরে হয়নি। তো সেখানে কিছু কিছু কাজ যদি তারা করে ডক্টরিন অফ নেসেসিটির জন্য, সেখানে আমি আপনার কাছে একটু আসবো। এবার আমাদের মূল যে বিষয়টা সেটা হলো যে জুলাই সনদ। আমরা দেখেছি যে 2023 সালে 13ই জুলাই বিএনপি একটা রাষ্ট্র মেরামতের একটা 31 দফা দিলেন এবং সেখানে বলা হলো যে, আমি একটু পড়ে শোনাই, যে গত এক দশকে অধিককালব্যাপী আওয়ামী লীগ সরকার ক্ষমতা কুক্ষিগত করে রাখার হীন উদ্দেশ্যে অনেক অযৌক্তিক মৌলিক সাংবিধানিক সংশোধনী এনেছেন। একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করে বিতর্কিত অগণতান্ত্রিক সংবিধান সংশোধনী ও পরিবর্তনের পর্যালোচনা করে রহিত সংশোধন করা হবে, অন্যান্য অত্যাবশ্যকীয় সাংবিধানিক সংস্কার করা হবে। এইটাই আপনার 31 দফার যে ভূমিকাতে বলা হলো। এবং 31 দফা যদি আপনি একটা একটা করে পড়েন তাহলে দেখবেন যে আমরা যে জুলাই সনদ এই গত 8 মাস ধরে যেটা করলাম তার প্রতিটা কথাই 31 দফাতে আছে। সেখানে 31 দফাতে বলা হয়েছে যে ক্ষমতার ভারসাম্য, 31 দফাতে বলা হয়েছে উচ্চ কক্ষের বিষয়, 31 দফায় বলা হচ্ছে সকলে মিলে আলোচনা করে, যেটা ঐক্যমত করা হলো, আলোচনা করে আমরা একটা রাস্তা বের করব। তারপরে আপনার 70-এর যে অনুচ্ছেদ সেখানে সংশোধনের কথা বলা হয়েছে। তো 31 দফার সব কিছুতেই এই জুলাই সনদের সাথে যদি পাশাপাশি রাখেন তাহলে দেখবেন যে একই জিনিস। তাহলে এই যে আমাদের যে কনফিউশন দাঁড়াচ্ছে, যে গণভোট কথা বলা হচ্ছে, তারপরে বিএনপি ক্ষমতা গেলে আপনার তারা এই সনদ বাস্তবায়ন করবে না, এটা তো তারাই বলেছে যে আমরা এগুলো করব। তো আমি আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে এটা আপনি যেটা বলেছেন ঠিক বলেছেন, কারণ এটা বহু আগে বিএনপি এটা ফোর্সি করেছে যে এই সংস্কারগুলি 2023 সালে। সুতরাং এইটারই এখন অন্য আমরা নবরূপায়ণ দেখতে পাচ্ছি। সুতরাং এবং বিএনপি কিন্তু নিজেদেরকে অনেকখানি বদলেছে, সেটা দৃশ্যমান এবং এটা নজিরবিহীন। বাংলাদেশে 7,000 নেতাকর্মীকে বহিষ্কার করা, এটা তো বাংলাদেশে আর কোথাও ঘটেছে বলে আমরা জানি না। এবং এই যে সমঝোতায় যে পৌঁছেছে জাতীয় ঐকমত্য কমিশন, যে অনেকখানি প্রায় 100% না হলেও কাছাকাছি 80-90% আমরা বলতে পারি, সেখানে নোট অফ ডিসেন্ট কিছু আছে, সেখানে স্যাক্রিফাইসটা সবচেয়ে বেশি বিএনপি করেছে। এটাও সত্য কথা, এখানে কোনো এটা কোনো পক্ষপাতের বিষয় না, এটা হলো বাস্তবতা। সুতরাং এটা আশা করি যে ভবিষ্যতেও কেটে যাবে। এটা আমরা কেন এত অস্থির হয়ে যাচ্ছে, আগেই গণভোট করতে হবে, আগেই পিআর করতে হবে, আমরা কেন একটা পার্টিকে আমরা ম্যান্ডেট দিয়ে জনগণ যাদেরকে ভালোবাসে, যাদেরকে যোগ্য মনে করে, দক্ষ মনে করে, নেতৃত্বের উপযোগী মনে করে, তাদেরকে নির্বাচিত করে তারা সেই সিদ্ধান্তটা নেবে। আমরা কেন আগে থেকে এটা হাইপোথেটিক্যাল ব্যাপার হয়ে যাচ্ছে, ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো ব্যাপার হচ্ছে। গণভোটের টাইমিং নিয়েও একটা সমস্যা আছে। আপনি গণভোট 2 দিনে করবে, একটা ভোট হতে কত টাকা লাগে, কত হাজার হাজার কোটি টাকা লাগে, পুরো রাষ্ট্রযন্ত্রকে সেখানে ব্যাপৃত হতে হয়। আপনি 2 বার এটা করবেন, আপনার হাতে তো সময় না, আপনি বোঝাতেও পারবেন না। গণভোট কিসের জন্য সাধারণ মানুষ বোঝে না। মানুষ কি পিআর বোঝে না। এটা তো তারপরে পিআর থেকে সরে এসছে, কিন্তু সেই দাবির থেকে স্থানীয় সরকার নির্বাচন আগে তো একটা দোয়া তোলা হয়েছিল। এগুলি কিন্তু ওই যে উনি যেটা বললেন রাজনৈতিক কৌশল, এখন এগুলি কিন্তু আরও ঘটবে, আরও কিন্তু আমাদের দেশে অনেক ঘটনা ঘটবে যেগুলি আমরা কল্পনাও করতে পারি। আমরা কি ভেবেছি যে যে বিমানবন্দরে যে ঘটনা ঘটলো, অগ্নিকাণ্ড, একটার পর একটা কিন্তু নাশকতা হচ্ছে, আপনার হিলসে কিন্তু অশান্তি তৈরি করা হচ্ছে, পাশের দেশের উস্কানি থেকে হচ্ছে। আরাকান আর্মিও আমাদের রোহিঙ্গাদের আমাদের যে 11 লক্ষ কত আরও বেশি, প্রত্যেক দিনে 87টা শিশু জন্মগ্রহণ করে রোহিঙ্গাদের। তো
এটা একটা চাপ পড়ছে আমাদের অর্থনীতির উপরে, আমাদের পরিবেশের উপরে, আমাদের খাদ্য ব্যবস্থার উপরে। ওইখানকার মানুষ নিজ ভূমে পরবাসী হয়েছে। এগুলি কিন্তু স্বৈরাচারী সেই হাসিনার যে নোবেল প্রাইজের লোভে কিন্তু এটা করা, মাদার অব হিউম্যানিটি করা, এটা তো তার পৈতৃক জমি জমা বিক্রি করে এদেরকে খাওয়ানো হচ্ছে না। সেই জগদ্দল এই যে একটা সামগ্রিক যে সংকট, সেগুলির ক্ষেত্রে আমরা যদি দেখি বিএনপি কিন্তু সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করেছে। বিএনপি নিজেদেরকে মডিফাই করেছে, নিজেদেরকে সংশোধন করেছে, নেতাকর্মীদেরকে সতর্ক করেছে, কিন্তু সরকার সেখানে দায়িত্বটা পালন করতে পারে নাই। ফৌজদারি অপরাধের জন্য, চাঁদাবাজির জন্য সরকারের যেই দায়িত্বটা পালন করার কথা ছিল, অ্যাকশনে যাওয়ার কথা ছিল, সেটা তারা সেইভাবে দেখাতে পারে নাই। ফলে এইটার কারণে কিন্তু ব্লেমটা বিএনপির উপরে এসে পড়ছে। এটা আমাদের বুঝতে হবে। তো আশা করি যে একটা সংকট অনেকখানি কাটিয়ে উঠবে এবং আরও মানে কাছাকাছি আসতে পারবে রাজনৈতিক দলগুলির, যারা সই করে নাই জুলাই সনদে। তাদেরও এর মধ্যে কিন্তু ওই দিন স্বাক্ষরিত হওয়ার পরে কিন্তু গণফোরাম করেছে, যেহেতু মুক্তিযুদ্ধের অংশটাকে সেখানে মানে যুক্ত করা হয়েছে, এবং আশা করা যায় যে এনসিপিও করবে আমি বিশ্বাস করি। এবং এটার জন্য কিন্তু একটা প্রভিশন রাখা হয়েছে, 31শে অক্টোবর পর্যন্ত জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদটা বাড়ানো হয়েছে। ফলে একটা এটা পর্দার আড়ালে কিংবা প্রকাশ্যে এরকম মানে সংলাপ হচ্ছে, আন্ডারস্ট্যান্ডিংয়ে পৌঁছানোর একটা ব্যবস্থা হচ্ছে। এনসিপি যে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছে, সেখানে কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন যে তোমরা এটাতে সই করবা। তো এটা কিন্তু আমরা আশা করব যে এটা তাদের বোধোদয়টা হবে। ওরা তো বয়সে কম, ওদের রাজনৈতিক প্রজ্ঞা, ওরা সেইভাবে ঘা খায় নাই। রাজনীতি এক জিনিস, আন্দোলন এক জিনিস, নির্বাচন আরেক জিনিস। ফলে সেখানে আস্তে আস্তে তাদেরকে মোটিভেট করতে হবে। আমরা যেন তাদেরকে ব্লেম না করি, সঠিক পথ নির্দেশনাটা যেন তারা নেয় এবং আমরা যেন দিতে পারি, এটাও আমাদের মানে সিনিয়রদের দায়িত্ব। আশা করি তাহলে দেশে একটা সুষ্ঠু, সুন্দর, স্থিতিশীল, পারস্পরিক আস্থার একটা পরিবেশ তৈরি হবে এবং শ্রদ্ধাপূর্ণ একটা প্ল্যাটফর্ম তৈরি হবে এবং আমরা গণতান্ত্রিক অভিযাত্রাকে নিশ্চিত করতে পারব। আমরা একটু ডক্টর খালেদ হোসেন সাহেব আপনার কাছে যেতে চাই। আজকের সবগুলো পত্রিকায় হেডলাইন নিউজ হচ্ছে 15 জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে আনা হয়েছে। তো এই বিষয়ে প্রশ্ন করার আগে আমি আপনাকে একটু স্মৃতি বলতে চাই যে এই ট্রাইব্যুনালে যে গুমের জন্য যে দুই ভদ্রলোক এসেছেন, তাদের একজন হলো ব্রিগেডিয়ার জেনারেল আজমি, আর একজন হলো ব্যারিস্টার আরমান। এরা দুইজন এই গুমের শিকার হয়েছিলেন এবং তাদের জন্য এটা। তো ব্রিগেডিয়ার জেনারেল আজমি তিনি সেনাবাহিনীর একজন অফিসার ছিলেন। তার ফাদার হলো গোলাম আজম। এই 2012 সালে এই ট্রাইব্যুনালে আপনার গোলাম আজমকে গ্রেপ্তার করা হয়েছিল এবং 13 সালে ট্রায়াল করে তাকে 90 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিলেন, কিন্তু উনি 2014 সালে মারা যান। আর যিনি ব্যারিস্টার আরমান, ওনার ফাদার ছিলেন মীর কাশেম আলী। ওনাকেও এই ট্রাইব্যুনাল, এই সেম ট্রাইব্যুনাল তাকে যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী কথা বলে তাকে বিচার করেছিলেন এবং তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং 2016 সালে তার ফাঁসি হয়। এবং ঘটনার চক্রে তাদেরই ছেলে এই ব্রিগেডিয়ার আজমি, তাকে 2016 সালে গুম করা হয় এবং আরমানকেও 2016 সালে গুম করা হয় এবং তারা আল্লাহর ইচ্ছায় বেঁচে আছেন এবং তারা আবার সেই ট্রাইব্যুনালে এসেছেন তাদের জুলুমের যে নির্যাতনের যে শিকার তারা হয়েছিলেন সেটাকে এসের জন্য তারা এসেছেন এবং এখন হলো আসামি হলেন যিনি তার ফাদারকে ফাঁসি দিয়েছিলেন, সেই শেখ হাসিনায় এখন আসামি। তো আমি আপনার কাছে প্রশ্ন হলো যে এটা হলো আল্লাহর যে উনি কি করতে না পারেন, কেউ মানে আইনের ঊর্ধ্বে নাই, যে কেউ যদি অন্যায় করে তাহলে আল্লাহ তাকে আবারও শাস্তির মুখোমুখি করতে চান। আমি আপনার কাছে এই জিনিসটার বিশ্লেষণ জানতে চাই। ধন্যবাদ এটা বিষয়টা আরও বিশ্লেষণ করে তোলার জন্য। তো দেখেন আসলে আল্লাহ পাক যে কী করতে পারেন, এটা বড় এক্সাম্পল আপনি নিজেই বললেন। পৃথিবীতে এমন কিছু আল্লাহ পাক কাজ ঘটান যেটা মানুষ কল্পনা করতে পারে না। এবং এমন সব মানুষ বলতো যে আসলে মনে হয় আমরা স্বৈরাচার থেকে মুক্তি পাবো না, এই যে আয়নাগর ছিল, এই যে গুম হচ্ছিল, অনেকে জানতোই না। কিন্তু এই বিষয়গুলোতে এইভাবে ঘটে যাবে, এটা যে আসলে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা অন্য
একটা এক্সাম্পল, এটা আমাদের কাছে পরিষ্কার ক্লিয়ার। তো অনেকেই বলতো যে তখনকার সময় যে দুনিয়ায় বিচার না হলে আল্লাহ আখিরাতে বিচার করো, এটা অনেকে দোয়া করতো, কিন্তু কেউ কল্পনাও করে নাই যে এইভাবে ঘটনা ঘটতে পারে। এবং সেম ট্রাইব্যুনালে সেম জায়গায় একটা জিনিসকে আল্লাহ পাক 360 ডিগ্রি ঘুরাই দিছেন। এটা যে যে একই ট্রাইব্যুনালে একই জায়গায় যার বাবাকে ফাঁসি দিয়েছে, তার সন্তানের গুম করে সেখানে তাদেরকে করেছে, সেই জায়গায় একই ট্রাইব্যুনালে কাজটা ঘটবে, এটা মনে হয় যে পৃথিবীর কোনো মানুষ কল্পনা করে নাই, কিন্তু আল্লাহ সেটা ঘটিয়েছেন। সেখান থেকে কোনো লেসন্স আছে আমাদের জন্য অনেক কিছু, যে অপরাধী যত বড়ই হোক আর যত গোপনে রাখার চেষ্টা করুক, কোনো না কোনো সময় সেটা বের হয়ে আসবেই এবং সেটা তার বিরুদ্ধে সাক্ষীর কারণ হয়ে দাঁড়াবে। আর নাম্বার 1। সেকেন্ড হচ্ছে যে সেনাবাহিনীর বিচারে যে বিষয়টা আপনি বলছেন, আমি কিন্তু সেনাবাহিনীর বিচার বলি, এটা আমরা বলতে পারি ইন্ডিভিজুয়াল বিচার। সেনাবাহিনী এটা প্রতিষ্ঠান হিসেবে দায়ী না। আমরা তাদেরকে ট্রিট করতে চাই তারা ব্যক্তি হিসাবে দোষী, তারা খুনি, তারা এই যে অপহরণ করেছে, এগুলো তারা ব্যক্তিগতভাবে, সেনাবাহিনীর পুরা দায় তারা, এটা আমরা দিতে পারি না। সুতরাং তাদেরকে বিচারে আনতে হবে, শুধু তারাই না, যারাই এই ধরনের অন্যায় কাজ করেছে, গুম করেছে, খুন করেছে, তাদের প্রত্যেকেরই বিচার হওয়া উচিত। এবং সেক্ষেত্রে আমি মনে করি বিষয়টাকে আরও বেশি স্পিডিনেস করে ত্বরান্বিত করতে পারে সরকার। ইচ্ছা করলে যে বিভিন্ন জেলাও এই ধরনের ট্রাইব্যুনাল তৈরি করতে পারে, যেহেতু যেন বিচারটা আরও বেশি স্পিডি হয়, মানুষ আরও কনফিডেন্স লাভ করতে পারে না গভর্নমেন্টের সেই ধরনের গভর্নমেন্ট ইচ্ছা আছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে কি হবে, ভবিষ্যতেও কোনো সেনাবাহিনী বা কোনো দলের কোনো সংস্থার বা আইন শৃঙ্খলা বাহিনী সাহস করবে না এই ধরনের কাজ করতে, যে যদি আমরা করি একসময় ধরা কিন্তু খেয়ে যেতে পারে। দ্যাট উইল বি এ ভেরি গুড এক্সাম্পল। তো সেক্ষেত্রে আমি আজকে এখান থেকে মেসেজ দিতে চাই যে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং সারা পৃথিবীব্যাপী আমরা গর্ব করে বেড়াই। এই সেনাবাহিনীকে কারা কলঙ্কিত করলো এবং কেন করলো, এটা যেন কখনো না হয়। সেক্ষেত্রে শুধু সেনাবাহিনী নয়, বাংলাদেশের পলিটিক্যাল পার্টিজ যারা আছেন, যারা ক্ষমতায় আসবেন এবং সরকার যারা গঠন করবেন, প্রত্যেকে যেন সেনাবাহিনীকে তার জায়গায় থাকতে দিতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রাখার জন্য তাকে ওই জায়গায় রাখতে হবে, ট্রেন আপ করতে হবে। এবং পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্সের ক্ষেত্রে সেনাবাহিনী যেন কোনো রাজনৈতিক দলকে ক্ষমতা নিয়ে আসার যে চিন্তা, ভয়, এইখান থেকে দূরে রাখতে হবে। তাহলে বাংলাদেশ তার নিজস্বভাবে একটা ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট তৈরি হবে, মানুষের ভিতরে ট্রাস্ট বৃদ্ধি পাবে, তখন বাংলাদেশ অটোমেটিকলি একটা ডেমোক্রেটিক প্রসেসে ঢুকে যাবে। এটা হয়তো সময় লাগবে, বাট আমরা যদি ইনস্টিটিউশন ডেভেলপ করি, আমরা যদি আমাদের পাওয়ারগুলো ডিসেন্ট্রালাইজ করি, আমরা যদি সিনসিয়ার হই এবং রাজনৈতিক দলগুলোকে বলবো শুধুমাত্র নিজের দল না, আগে ভাবুন রাষ্ট্র, তারপরে দল। কারণ রাষ্ট্রটাকে টিকাতে হবে, রাষ্ট্র টিকাতে গেলে আপনাকে প্রতিষ্ঠান টিকাতে হবে না। যেটা আমাদের লেসন লার্ন সেটা হলো যে পৃথিবীর আমাদের উপরেও আরেকজন কর্তৃত্ব আছেন, তিনি আমাদের কৌশলের উপরে উনি কৌশল করেন, তিনি স্রষ্টা। এবং আপনি কোনো অন্যায় করলে আপনি পার পাবেন না, আপনি যেখানেই থাকেন, আপনি সেনাবাহিনী হন, পুলিশই হন, আপনি যেই ডিপার্টমেন্টই হন, আপনি যদি যখন অন্যায় করবেন এবং মানবতা অন্যায়, খুন করবেন, গুম করবেন, তখন স্রষ্টাই আপনাকে তার বিচার করবে। আমি ভাইয়ের কাছে ফেরত আসি। ভাই, 13ই নভেম্বর আমাদের যে ট্রাইব্যুনালের প্রথম রায় ঘোষণা হতে যাচ্ছে এবং সেখানে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান ওনারা পলাতক আছেন এবং ওনাদের একটা রায় হবে 13ই নভেম্বর। আমি আপনার কাছে এইটা একটু শুনতে চাই। আশা করা যায় শুধু শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল না, আরও অনেকের বিরুদ্ধে আমরা রায় পাবো এবং তারা কনভিক্টেড হয়ে গেলে তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা হারাবে। তো আশা করা যায় যে আরও যেটুকু সময় আছে দ্রুতগতিতেই বিচারটা হচ্ছে, এবং দ্রুতগতি মানে কোনো অ্যাবনর্মাল দ্রুতগতি না আসলে, কিন্তু রাষ্ট্রপক্ষ যেরকম আবার আইনি কর্মকর্তাও কিন্তু নিয়োগ করে দিয়েছে হাসিনাদের পক্ষে কথা বলার জন্য, এবং রাজসাক্ষীও আছেন আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক আইজিপি। তো সবগুলো কিছু মিলিয়ে এবং এমন কিছু ডকুমেন্টস পাওয়া গেছে যেগুলি অডিও রেকর্ড, সেগুলির মধ্যে কিন্তু সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যে এটা একটা সুপরিকল্পিত গণহত্যার একটা নীল নকশা, সেটা বাস্তবায়ন করেছে। হুকুমের আসামি হিসেবে শেখ হাসিনাকে অবশ্যই আমরা বিচারের দাবি করব, এবং যেখানেই থাকুক আমরা তারপরে ভারতের সঙ্গে আমাদের বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে, সেটাও আমরা প্রয়োগ করার চেষ্টা করব। সেটার উপরে ভারত বাংলাদেশের সম্পর্ক অনেকখানি নির্ভর করবে। ইতিমধ্যে অনেক শীতল হয়েছে এবং ভারত আমাদের উপরে নানান ধরনের অবরোধ চাপিয়েছে, অবস্টাকল তৈরি করেছে, আমাদের ভিসা টিসা সেইভাবে সীমিত করে ফেলেছে, অনেক আমাদের পণ্য তাদের মধ্যে দিয়ে যেতে দিচ্ছে না, আরও নানান ধরনের
সমস্যা তৈরি করছে। তো সেগুলি এবং আমাদের ক্ষতি করতে গিয়ে তাদের নিজেদেরও ক্ষতি হচ্ছে, কিন্তু তারা যে সর্বাংশে উপকৃত হচ্ছে তা না কিন্তু, এবং আমাদের কারণে কিন্তু তাদের অনেক ব্যবসা বাণিজ্য লাটে উঠেছে। তারপরে তাদের পর্যটন ব্যবসা কিংবা বলেন, এবং প্রত্যেক বছর যে পেঁয়াজ নিয়ে যে রাজনীতি করা হতো, আমাদের দেশে একটা কৃত্রিম সংকট করে তারা সেখান থেকে পেঁয়াজ এখানে রপ্তানি করতো, জিম্মি করে রেখেছিল। এক সময় আপনি জানেন যে কোরবানির গরু নিয়েও আমাদের কিন্তু নানান হেনস্থা হতে হতো, এবং সেখানে সীমান্তে এখনও রক্ত ঝরছে। আমরা সেটা চাই না, আমরা বন্ধুত্ব চাই, সমতার ভিত্তিতে বন্ধুত্ব চাই, ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্ব চাই। ফলে এরকম একটা কিন্তু পরিস্থিতি আমাদের তৈরি করতে হবে। আমরা যদি দৃঢ়তার মধ্যে আমাদের দেশপ্রেমের পরিচয়টা দিতে পারি, মানে সহিষ্ণুতার পরিচয় দিতে পারি এবং দায়িত্বশীলতার পরিচয় দিতে পারি, তাহলে অতি অবশ্যই সামনে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। এইটাই আমাদের অগ্নি পরীক্ষায় যেতে হবে, প্রত্যেকটা নাগরিককেই যেতে হবে, শুধু কিছু রাজনৈতিক দল কিংবা 27-28 জন উপদেষ্টাই কিন্তু পারবে না দেশটাকে বদলতে। আমরা প্রত্যেকে যার যার অবস্থান থেকে আমরা যেন জুলাই চেতনাকে ধারণ করি, এবং মূল চ্যালেঞ্জটা কিন্তু সামনে, যে তাদের এই যে চেতনা, তাদের যে অর্জন, তাদের যে বাংলাদেশের নতুন বিনির্মাণের যে একটা সুযোগ একটা এনে দিয়েছে এই এতগুলি আত্মদানের ফলে এবং এত দীর্ঘ একটা আন্দোলনের ফলে, সেটাকে স্থায়ী করা, সংহত করা, ঘরে ঘরে এইটার সুফল পৌঁছে দেওয়া, সেটার জন্য কিন্তু গণতান্ত্রিক অভিযাত্রাটা নিশ্চিত করতে হবে, শান্তি শৃঙ্খলা পরিস্থিতি মানে অনুকূলে রাখতে হবে, এবং মানুষের দুমুঠো খাবার দাবার, কর্মসংস্থান, বিনিয়োগের যে একটা পরিবেশ তৈরি করা দেশে বিদেশে, সেগুলি নিশ্চিত করতে হবে। শিক্ষাঙ্গনকে যে অস্থিরতা ছিল সেগুলিতে স্থিতি ফিরিয়ে আনতে হবে, ছাত্রদেরকে পড়াশোনায় সেইভাবে আমরা যেন উদ্বুদ্ধ করতে পারি ফিরে যেতে। তো অনেক অনেক চ্যালেঞ্জেস আছে। এটা কিন্তু শুধু রাজনৈতিক দলগুলি কিংবা সরকারের কিংবা আমলাতন্ত্রের মানে বিচার ব্যবস্থার ব্যাপার না, এটা সবার কিন্তু দায়িত্ব আছে। আমরা যেন সেই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন, এটাই আমাদের প্রত্যাশা হওয়া উচিত। এবং যার যার ক্ষেত্র থেকে আমরা যেন মানে আমরা সেই সচেতনতাটা পরিচয় দিই, দেশপ্রেমের পরিচয়টা দিই। খালেদ, আপনার কাছে আমি আর একটা প্রশ্ন নিয়ে আসি, যে জুলাই এনসিপি তারা বলছে যে তারা দাবি করছেন যে প্রধান উপদেষ্টা একটা আদেশ দিবেন এই সনদের বিষয়ে, জুলাই সনদের বিষয়ে তার প্রধান উপদেষ্টার কাছ থেকে তারা একটা আদেশ চাচ্ছেন, এবং ওনারা বলছেন যে এই আদেশ দেওয়া সাংবিধানিকভাবে উনি পারেন না। তো আপনার কাছে শুনতে চাই যে উনি এই আদেশ দিতে পারবেন কিনা, ওই আদেশ দিলে ওনারা জুলাই সনদে সই করবেন বলে বলছেন ওনারা। দেখেন, জুলাই সনদটা আমার মনে হচ্ছে পৃথিবীর ইতিহাসে যতগুলো সনদ তৈরি হয়েছে, যেমন ম্যাগনা কার্টা, এই সনদের পরে জনগণের সাথে সরকারের যে চুক্তি কন্ট্রাক্ট, এটা স্টেটের স্ট্রাকচার চেঞ্জ হয়ে গেছে। আপনি যদি মদিনা সনদের কথাই দেখে খেয়াল করেন, মদিনা যখন রসুল পাক প্রবেশ করলেন তখন মদিনা ছিল বিভিন্ন ভাগে বিভক্ত, মারামারি লেখালেখি থাকতো, কাটাকাটি লাগতো। মদিনা সনদের পর মদিনা এমন একটা রাষ্ট্র তৈরি হলো যেটা একটা সভ্যতা তৈরি করেছে। আমি মনে করছি, বা আমরা অনেকেই মনে করছি, আপনারা সবাই মনে করতেছে যে বাংলাদেশের ক্ষেত্রেও নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই সনদ কাজ করবে, এমন একটা কাজ যেটা সারা পৃথিবীতে আবার নতুন এক্সাম্পল তৈরি হবে, গোটা বিশ্বের গবেষণা হবে, রিসার্চ হবে, এবং তারাও মনে করবে যে না, এটা আমাদের একটা এক্সাম্পল হতে পারে। সুতরাং এই এত বড় একটা বিশাল কাজ, একটা রাষ্ট্রকে পরিবর্তন করা, তার ফাংশনকে পরিবর্তন করা, তার ভবিষ্যৎকে বিশ্বের সামনে উজ্জ্বল হিসেবে তুলে ধরা, সেটা হটকারী কোনো সিদ্ধান্ত নিয়ে কাজ করা ভেরি ডিফিকাল্ট, আমি মনে করি করা উচিত না। সেই ক্ষেত্রে যেহেতু জুলাই সনদটা বাংলাদেশের প্রত্যেকের সনদ, আমরা ধারণ করি, আমরা স্পিরিটকে ধারণ করি, তো সেক্ষেত্রে একটা হচ্ছে লিগাল ইস্যু, আর একটা হচ্ছে যে আপনার স্পিরিচুয়াল ইস্যু, বা আপনার যেটা বলতে মোরাল ইস্যু। তো সেক্ষেত্রে যদি প্রধান উপদেষ্টা মনে করেন যে তিনি একটা অর্ডিন্যান্সের মাধ্যমে সেটা করবেন, আমি মনে করি এটা করতে পারেন, তিনি করতে পারেন, কারণ যেহেতু এই সরকারটাই মূলত গণ অভ্যুত্থানের সরকার, সেই স্পিরিটকে ধারণ করে। বাট সেক্ষেত্রে কনসেনসাস দরকার, আমি মনে করি পলিটিক্যাল পার্টি যারা আছেন তাদের সাথে আলোচনা দরকার, নেগোশিয়েট করা দরকার, যারা রাষ্ট্রের স্টেক হোল্ডার তাদের সাথে কথা বলা দরকার, একটা সম্মিলিত একটা এগ্রিমেন্টে গিয়ে যদি প্রধান উপদেষ্টা কাজটা করতে পারেন, দ্যাট উইল বি ফান্ডামেন্টাল বিউটিফুল এক্সাম্পল। তো সেক্ষেত্রে আমি জানি না সেটা কীভাবে করবে, আমার মনে হয় করতে পারেন, বাট দ্যাট ইট শুড বি এ বিউটিফুল ওয়ে। ভাই, আপনার কাছে একটু আসি এই একই প্রশ্ন নিয়ে, যে এনসিপি যে দাবিটা করছে যে তারা এই একটা আদেশের মাধ্যমে এই জুলাই সনদটা বাস্তবায়নের, এবং উনি একটা আদেশ দিবেন, সেই আদেশে একটা গণভোটও হবে। এটা আমাদের উপদেশটা দেওয়ার কোনো সমস্যা আছে কিনা?
এটা উনি যেটা বললেন আসলে সম্মিলিত প্রজ্ঞাই কিন্তু আমাদের যে কোনো সংকট উত্তরণে একটা পথ দেখাতে পারে। আসলে সবাই মিলে যদি আমরা কাজটা করি, একটা আস্থায় রেখে প্রত্যেককে যেন আমরা আস্থায় রাখি এবং বিচার বিভাগের পরামর্শ নিই, তাহলে নিশ্চয়ই কোনো না কোনো একটা সম্মানজনক ওয়ে বেরিয়ে আসবে। এটা তো আসলে মানে মান অভিমানের বিষয় না রাজনীতিতে, এটা দেশের অস্তিত্বের প্রশ্ন এবং সামনে গণতন্ত্রের ভবিষ্যৎটা এটার উপরে নির্ভরশীল। ফলে আমরা যেন কোনো ভুল সিদ্ধান্ত না নিই এবং প্রত্যেককে যেন এটাতে অংশী হিসেবে আমরা অংশগ্রহণের একটা সুযোগ দেই এবং সবার একটা মিলিত প্রজ্ঞায় আমরা একটা এই সংকটটা অবশ্যই উত্তরণ ঘটাতে পারবো বলে আমি বিশ্বাস করি। আমরা কিন্তু অনেকগুলি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, সামনে যেগুলি চ্যালেঞ্জেস আছে আমরা সবাই মিলে যদি চেষ্টা করি, আন্তরিক থাকি, একজন আরেকজনকে শ্রদ্ধা করি এবং পারস্পরিক মতের প্রতি যেন মানে আস্থাটা রাখতে পারি এবং মানে সবাই মিলে প্রবীণের যে অভিজ্ঞতা, তারপরে আইন বিভাগের বিচারকদের যে এরকম, তারা কিন্তু ডাকসু নির্বাচনেও কিন্তু সেরকম প্রজ্ঞার পরিচয় দিয়েছে, তাই না? আপনি দেখেন কোটা আন্দোলনে কিন্তু তখন সেটা পারে নাই, যেহেতু একদলীয় শাসনের সেটা তল্পিবাহক বিচার ব্যবস্থা ছিল। 7 দিন যখন পিছিয়ে দিল তখন কিন্তু ওরা জেনজিরা কিন্তু আন্দোলনটাকে এগিয়ে নিয়ে আসলো। এগুলি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। কিন্তু আমরা এখন কোর্টকে অনেক দায়িত্বশীল ভূমিকা দেখতে পাচ্ছি। কোর্ট যেন মানে স্বাধীন বিচার ব্যবস্থা যদি চালু হয়, তাহলে অনেক অন্যায় থেকে, অনেক অপকর্ম থেকে জাতি মুক্তি পেতে পারে। আমরা সেটারই প্রত্যাশা করব যে সম্মিলিত প্রজ্ঞা দিয়ে এই সংকটটা আমরা যেন মোকাবেলা করতে পারি এবং উত্তরণ যেন হয় আমাদের। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমরা আলোচনা করলাম। আলোচনায় যেটা বেরিয়ে আসলো যে একটা ফ্যাসিস্ট সরকারকে আমরা সকলেই মিলে এক চেষ্টায় আমরা তাকে তাড়িয়েছি এবং আমাদের ভিতরে যদি ঐক্য থাকে, একতা থাকে, তাহলে আইন খুব একটা বাধা নয়। তো সকলেই আশা করছেন যে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের দিকে আমরা সকলে এগিয়ে যাব এবং নির্বাচনের যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে সেইগুলো এখনও 3.5 মাস সময় আছে। সেই 3.5 মাসের মধ্যে আমরা যে পদক্ষেপ নেওয়া উচিত সেই সমস্ত পদক্ষেপ নিয়ে আমরা একটা সুন্দর উৎসবমুখর নির্বাচন করতে পারবো, এই আশা রেখে আজকে আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।